চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব 14 বর্ধিতাংশ। ভাবিগণ, আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একা খেলবো, লুডু। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই, বিদেশ থেকে একেবারে লাগামহীন হয়ে গেছে। নীরু একপাশ থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করলো। ছাদটা তোমায় খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চেটেপুটে খাই। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই রে নীরু, এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস, আমার আবার কাজের রিলেটেডে পোষায় না। থিলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ তা দেখে আবার যোগ করলো, মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদী কেমন করে দিব? প্রতিবন্ধী বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সৎকা দিতে হয়। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আড়তে যাচ্ছি। তুমি বিয়ে তোমা আজকে রাতটা হ্যান্ডেল করো কোনো মতে, জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত, বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা, কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো, চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সব কিছুতেই মানাই। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, একান্ত আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবে বেরিয়ে পড়ে। বাহিরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও, মোহনা ভাবে কিন্তু এক নাম্বারের খাইসটা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেইভাবে তার বর্ণনা দেয়া হয়েছে, ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান ট্রলারের বন্দিশালায় গেল। একবার গিয়ে সব মেয়েদেরই এক নজরে দেখে নিল সে। এই মেয়েগুলো মিয়ানমারে যাবে, সেখানে তাদের নানা কাজে লাগানো হবে, বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা, তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজেও এদের মূল্য নেই। তাই তাদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতিমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে তাকে তৈরি করার জন্য। অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তাদের দিকে ছুটে আসছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মায়াটা ট্রলারে নাই, পালাইছে, মায়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে, বাতাস কেমন যেন স্থবির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে তৈরি হবে, বিদ্যুৎ যেতে এক মুহূর্ত সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখল। উদাম শরীরে উপুর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফরজের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতেই চোখ পড়ল পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ, গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ল। চিত্রার ভ্রু কুঁচকে গেল। তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির উপর কিছু একটা ভেসে আছে, একটা নয় দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ভালো করে দেখার চেষ্টা করলো। মানুষ, হ্যাঁ, ওগুলো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠল। ধরফরিয়ে ঘরের ভিতর ফিরে এলো সে। ফারাজ! চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে। ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। নিচে পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে। ভয় আর হতবাক ভাব মিলেমিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসলো। এক নিমিষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখে একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই দুটো নিথর শরীর ভেসে আছে পুকুরে। তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো, নিঃশব্দে ধরিয়ে এক টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে। কাকে যেন একটা কল দিল। নিচে নামছি, শুধু এটুকুই বলল সে। তারপর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছন পেছন ছুটে গেল।
অনুপত্তির অপেক্ষা করার প্রয়োজন নেই। পুলিশ এসেছে তদন্ত করতে, তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে, চোখ দুটো কোঠর থেকে তুলে আনা হয়েছে, ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপড়ে ফেলা হয়েছে, আর দুজনেরই ঠোঁট দুটো সেলাই করা। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথায় সেলাই টেনেছে। লাশের গায়ের ফুলের কাঁটা গোলাপ ফুলের কাঁটা, তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে মৃত্যুর খুব জলদি হওয়ার জন্য। ফুলের মধ্যেই এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকতে গিয়েই মরণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছু টের অবধি পায়নি। খুনি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকারকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারো কানে আসার কথা নয়। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহির বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউ হোক না কেন, বাহিরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতর নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাছ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করেছিল, আজ সেই লাশ হয়ে ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো? গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকালো অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না, চুপচাপ গ্লাসে মদ ঢেলে গিলছে, যেন সব কিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে এলো, ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, খুনের পেছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকারী, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়েই করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সবসময় অজানা। জানলে মা কষ্ট পাবেন, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে, গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সে সেখানে যায়নি। নীলু তার দলের অনেক সদস্যের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে আর একটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঝামেলা হওয়ার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরও কিছু লোককেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছে তাদের মধ্যকার হারুনের ভুলবশত টিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে, সেটা নিয়েই ঝামেলা চলছে। এখন সেই ভয়ে কি সবাই একসঙ্গে উধাও হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য এক মহিলা আছেন, তিনিই মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখ পড়ল কলিজা ভুনার দিকে। একটা অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সে পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। সাথে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটেপুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখলো খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মাহবুবা, আজকে তোমার রান্নার হাত এত ভালো হলো কেমনে? আর কলিজা ভুনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকুই তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করল, ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন রাইতে না আপনি একটা টিফিন বাক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? একটা লোক আইছিল, বাক্স দিয়া কইল আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা, টিফিন বাক্স যেই ব্যাগে দেওয়া হয়েছিল সেইখান থেকে একটা কাগজও ছিল, আমি খুইলা দেখি নাই।
সোহানের শরীরটা কেমন জানি শিউরে উঠল। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতেই কিংকর্তব্য বিমুখ। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে? খুব যত্ন করে রান্না করেছি। সাবধান করছি, আমাকে ঘাঁটতে আসিস না, নিজেই ঘেঁটে যাবি। নিজের লোকেদেরকে সতর্ক করবি। আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু। এবার কি শুধু ডেমো দেখালাম, পরের বার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গা গুলিয়ে আসছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়ল। থুতু ফেললো। মানুষের কলিজা এতক্ষণ ধরে উপভোগ করছিল সে, এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আরও একবার অস্বস্তিতে কুঁকড়ে উঠল সে। গলার গভীরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে। হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামির কাজে সব? কে হারুনকে মেরেছে?